সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা এইচএসসি কিংবা আলিম শ্রেণীতে পড়েন কিংবা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, যে আমাদের সবার কমন যে জায়গায় ভুল হয় সেটি হলো বাংলা বানান। তো আমি আজকে একটি আপনাদের ক্লাসের আয়োজন করেছি বাংলা বানানের শর্টকাট। আমি দুটো নমুনা প্রশ্ন দিয়েছি আপনাদের সুবিধার্থে। খেয়াল করে দেখেন, নিচের কোন বানানটি শব্দটা এসেছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে ভর্তি পরীক্ষায় প্রশ্নটি এসেছে। খেয়াল করে দেখেন, পিপিলিকা 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 পিপিলিকা। এখন যে আপনি কমন দেখছেন সবগুলো বানান কাছাকাছি, এখন আপনি কোনটা দাগাবেন? এই ক্ষেত্রে আরেকটা আছে, দেখেন মুমূর্ষু বানান, এখানে সবগুলাই দেখতে একই রকম। এখন বাংলা বানানে যেটা হয়, নিচের কোন বানানটি শুদ্ধ যখন বলবে আপনি যে কোনো একটা শুদ্ধ পেয়ে যাবেন, দাগাতে পারবেন। কিন্তু পরীক্ষায় যখন বলা হয় নিচের কোন বানানটি অশুদ্ধ, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। এই জন্য এই শর্টকাটটা, আপনি এই শর্টকাটের আমি যে 4টা ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলাটা দেখেন আমি লিখেছি, এক নজরে দেখে নিন। আপনি রসইকারকে 1 ধরবেন, দীর্ঘইকারকে 2 ধরবেন, রসৌকারকে 1 ধরবেন, আপনি দীর্ঘৌকারকে 2 ধরবেন। তাহলে আপনি 1 × 1 দিতে পারেন, 2 × 2 দিতে পারেন, আপনি রসইকারের জায়গায় রসৌকার দিতে পারেন, দীর্ঘইকারের জায়গায় দীর্ঘৌকার দিতে পারেন। এই সকল ক্ষেত্রে আপনি এই 4টা ফর্মুলা যদি ঠিক করতে পারেন, বাংলা বানানের অধিকাংশ ক্ষেত্রে যে পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, কিংবা এইচএসসি পরীক্ষায় শুদ্ধ বানানের জন্য যে পরীক্ষাগুলো আসে, কিংবা এইচএসসির পরে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা যখন যাবেন, অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় যে বানানগুলো দেয় তার সবগুলার শর্টকাটের যে নিয়মগুলা আমি এখানে দিয়েছি। আজকে আমরা খেয়াল করি, যেমন পিপিলিকা বানানটা আপনি যখন দেখবেন, যখন লিখবেন যে পিপিলিকা বানানটা আপনি কিভাবে শুদ্ধ করবেন, খেয়াল করে দেখেন এই বানানটাতে সবগুলাই রসইকার, এখানে 3টা দীর্ঘইকার, এখানে একটা রসইকার একটা দীর্ঘইকার, এখানে একটা দীর্ঘইকার একটা রসইকার। এই ক্ষেত্রে দেখেন এখানে 3টা রসৌকার, এখানে 3টা দীর্ঘকার, এখানে একটা রসৌকার একটা দীর্ঘকার একটা রসৌকার, এখানে শুধুমাত্র 2টা রসৌকার। এই ক্ষেত্রে আপনি যদি আমি আপনাকে বলি মুমূর্ষু বানানের ক্ষেত্রে 1 2 1, তাহলে আপনার কোনো বানান, কোনো নিয়ম, কোনো ফর্মুলা, কোনো কিছু জানার প্রয়োজন নেই, আপনি সহজেই উত্তর করতে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় যে নিচের কোন বানানটি শুদ্ধ, তখন আপনাকে মুমূর্ষু শব্দটা যদি পরীক্ষা দেওয়া হয়, তাহলে আপনার আর কোনো নিয়ম জানতে হচ্ছে না। তাহলে আপনি দেখেন এখানে রসৌকার 1, এখানে 1, এখানে 1, এখানে দেখেন 2 2 2, মুমূর্ষুতে দেখেন 1 2 1, এখানে 1 এবং 1, মাঝখানে গ্যাপ। খেয়াল করে দেখেন আমি আপনাকে বলেছিলাম 1 2 1, তাহলে আপনার সহজেই এই মুমূর্ষু বানানটা শুদ্ধ। শর্টকাটের ফর্মুলার ক্ষেত্রে যেটা হয়, আপনি অনেকগুলো রুল পড়বেন, রুল পড়ার পরে আপনি যাহা বুঝবেন কিংবা যাহা বুঝবেন না, এই 2-এর মধ্যে আপনার কোনটাতে সহজেই আপনি বুঝতে পারবেন, কোনটাতে সহজেই পরীক্ষা আপনি আনসার করতে পারবেন, আপনাকে ডিসিশনে পৌঁছাতে হবে। আমি শর্টকাট নিয়ম শুরু করছি। আমি এখানে 1 নম্বর নিয়ম যেটা দিয়েছি, খেয়াল করেন, আপনি যখন দেখবেন যে 2টা রসইকার, আপনি যখন বাংলা একাডেমির ডিকশনারিতে আপনি পুরোটা মুখস্থ করতে পারবেন না, কিংবা আপনি পুরোটা তো পড়েননি, এইখানের ক্ষেত্রে আমি যেটা করেছি, শুধু রসইকারের ব্যবহারের যে শব্দগুলো আছে এক জায়গায় করে দিয়েছি, 3টা রসইকার আছে এরকম বানানগুলোকে এক জায়গায় করে দিয়েছি, আবার 4টা রসইকার আছে এরকম শব্দগুলোকে এক জায়গায় করে দিয়েছি, আবার দীর্ঘইকার 2টা আছে এরকম শব্দগুলোকে এক জায়গায় করে দিয়েছি। এরকম আমি প্রায় 80টা মতো রুল এক জায়গায় করেছি, যেগুলো বাংলা বানানের শর্টকাট হিসাবে খুবই কার্যকরী। যেমন কিছু বানান আছে সেখানে দেখবেন যে 2টা রসইকার, আমরা 2টা রসইকারকে শিখবো 2টা 1 দিয়ে। খেয়াল করে দেখেন, আপনি যখন দেখবেন নিশি বানান, তখন আপনাকে মনে রাখতে হবে এটা 1 বিধি বানান, ফিসি বানান, লিপি বানান। যেমন এইচএসসির পাঠ্যসূচিতে একটা গল্প আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসি পিসি গল্প, এখানে মাসি এবং পিসি 2টা রসইকার। খেয়াল করে দেখেন, দিতি বানান, বিলি বানান, চিটি বানান, গিটি বানান, গিরি বানান, নীতি বানান, ডিবি যেমন উইপুকার ডিবি, অতিথি শব্দের বানান জ্যামিতি, পানেনি। এটা পরীক্ষায় অনেকবার এসেছে, যে পতিলি, তিতিক্ষা, সমিতি, দিগ্জয়ে, অতিরিক্ত, চিকিৎসা, যে শব্দগুলোর বানানে রসইকার। বাংলা একাডেমিতে যে শব্দগুলো রয়েছে এর মধ্যে এই শব্দগুলোতে 2টা রসইকার হয়। 2 নম্বরে আসেন, যখন আপনি দেখবেন যে 3টে রসইকার দিয়েও আপনি অনেকগুলো শব্দ পাবেন। বাংলা একাডেমির ডিকশনারিতে যে শব্দগুলো আছে এর মধ্যে অধিকাংশ শব্দগুলোর মধ্যে যেগুলো পরীক্ষায় আসে এবং আপনাদের জন্য কমন, এরকম 3টা রসই দিয়ে বা রসইকার দিয়ে বানান আছে এগুলো। যেমন দেখেন 3টা রসইকার মানে আমি বলেছিলাম আপনাদেরকে 3টা 1, তাহলে আমরা যদি 3টা 1 মনে রাখি তাহলে আপনাদের রসইকারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন
এখানে দেখেন নির্মিতি, তিরিকি, বিকিরি, ফিরিস্তি, পরিমিতি। যেমন পরিমিতি শব্দটার সাথে আপনারা পরিচিত, প্রতিলিপি, প্রতিনিধি, পরিস্থিতি। যেমন পরিচিতি, দিকবিদিক, নিবিন্দ্রিয় এবং বিচিত্র। এই শব্দগুলোতে প্রত্যেকটাতেই দেখেন 3টা করে রসইকার আছে। এখানের মধ্যে আপনাদের পরীক্ষায় এই দিকবিদিক শব্দটা আসে, পরীক্ষায় এটা আসে, অনেকবার এসেছে। এরপরে দেখেন 3 নম্বর নিয়মটা দেখেন। 3 নম্বর নিয়ম, এখানে আমি যখন দিয়েছি, এখানে আমি 4টা রসই দিয়েছি অথবা 4টা রসইকার। এখানে খেয়াল করেন আমি 4টা এক দিয়েছি। এখানে আপনি যখন বাংলা ব্যাকরণের নিয়ম পড়েন তখন আপনি দেখেন যে অপনিহিতি বানান, খেয়াল করেন নিরিবিলি, বিধিলিপি, মিটি মিটি, এরপরে সিনিমিনি, হিজিবিজি এবং কিচির মিচির। এই শব্দগুলোর বানানে আপনি দেখবেন যে 4টা রসইকার আছে। আমি আবারও বলছি, বাংলা একাডেমির যে ডিকশনারি আছে আধুনিক বাংলা বানানের, এই ডিকশনারিতে 4টা রসই দিয়ে শব্দ আছে এগুলো। এর মধ্যে আপনি অপনিহিতি বানানটা অনেকবার পরীক্ষায় আসে, এটা ব্যাকরণের মধ্যে। খেয়াল করে দেখেন 4টা রসইকার বা 5টা রসইকার দিয়ে বানান দেখেন 1 2 3 4 5। 5টা রসইকার দিয়ে বাংলা একাডেমির ডিকশনারিতে বানান আছে শুধু একটি, যেটা হলো মিস্ত্রি গিরি। বলো না তুমি এখানে মিস্ত্রি গিরি দেখাচ্ছ, এই যে মিস্ত্রি গিরি। খেয়াল করে দেখেন 4টাই রসইকার। তাইলে আপনাকে প্রথমেই বলেছি 2টা রসইকারের যে বানান, এরপরে বলেছি 3টা রসইকারের যে বানান, এরপরে বলেছি 4টা রসইকারের বানান, এরপরে বলেছি 5টা রসইকারের বানান। খেয়াল করে দেখেন, আপনি যদি 11 মনে রাখেন, 111 মনে রাখেন, 411 মনে রাখেন, তাহলে আপনার আর রুল শেখার প্রয়োজন নেই। আপনি শর্টকাটে মনে রাখতে পারছেন এই বানানগুলোতে রসইকার থাকে। এবার আসেন দীর্ঘইকার দিয়ে। দীর্ঘইকারের যে বানানটা, যে দীর্ঘইকারের মধ্যে 2টা দীর্ঘইকার থাকবে, যেমন 2টা দীর্ঘইকার যুক্ত শব্দ বাংলা ব্যাকরণে অনেকগুলোই আছে। এখন যেটা পড়বে এটা খেয়াল করবো আমরা মনোযোগ দিয়ে, কারণ এখান থেকে প্রশ্ন হয় ভর্তি পরীক্ষায় প্রতি বছর ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়, চাকরির পরীক্ষাতে প্রশ্ন হয়। খেয়াল করে দেখেন 2টা দীর্ঘই বা দীর্ঘইকার যুক্ত শব্দ আপনি উদিচি, জীবনী, প্রতীচি, মনীষী, শ্রীহীন, শরীরী, প্রতীকী, ভাগীরথী একটি নদীর নাম, সমীচীন এটা আসবে পরীক্ষায়। এরপরে পটীয়সী, এরপরে পরীক্ষার্থী, যেমন আপনারা যদি পরীক্ষার্থী হন হরিতকী, গরীয়সী। এই ক্ষেত্রে খেয়াল করেন আপনাকে আমি আরেকটা সাইড নোট দিয়েছি, সকল জীবী বানানে ডবল দীর্ঘইকার হয়, সকল জীবী বানানে ডবল দীর্ঘইকার। যেমন আমি আপনাকে যদি বলি যে 2 শিখবেন, তাহলে শ্রমজীবী বানান 2 হবে, কৃষিজীবী বানান, পরজীবী বানান, বুদ্ধিজীবী বানান, এই সবগুলো বানানে আপনি ডবল দীর্ঘইকার দিতে পারবেন। খেয়াল করে দেখেন, আবারও বলছি, ডবল দীর্ঘইকার যুক্ত শব্দ যেখানে দিয়েছি এর বাইরে আরেকটা রুল আছে, আমি এটা ইনক্লুড করে দিয়েছি। সেই রুলটা হলো বাংলা ব্যাকরণের মধ্যে যে সকল জীবী শব্দের বানান আছে সব জীবী ডবল দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। যেমন শ্রমজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, সবজীবী। এরপর আমরা 5 নম্বর রুলে যাব। 5 নম্বর রুলের মধ্যে খেয়াল করে দেখেন ঠিক ওইটার মতো, এখানে 3টা দীর্ঘইকার যুক্ত শব্দ দেখেন, 3টা দীর্ঘইকার যুক্ত শব্দ। খেয়াল করেন সূচিজীবী এবং মসীজীবী, এই বানানটাতে 3টা দীর্ঘইকার আছে। তাহলে আমরা বলেছিলাম রসইকারের জন্য 1 ব্যবহার করবেন, দীর্ঘইকারের জন্য 2 ব্যবহার করবেন। তাহলে এখানে আমরা শিখব 222 শিখলে আপনি কি দিবেন, 3টা কি দিবেন, দীর্ঘইকার দিবেন। তাহলে দেখেন সু লেখেন, সি লেখেন, জি লেখেন, বি লেখেন, শেষ, সূচিজীবী। সহজে আপনার রুলটা হয়ে যাবে। এরপরে মসীজীবী, আপনি ম দেন এখানে, এরপরে স লেখেন, এরপরে স লেখেন, এরপরে বরিগা জ লেখেন, ব লেখেন, জাস্ট আপনি কি দেন, 3টা দীর্ঘইকার দেন, তাহলে আপনার বানানটা শুদ্ধ। এই ক্ষেত্রে আপনার নিয়ম জানার প্রয়োজন নাই। এরপরে 5টা যে 4টা দীর্ঘইকার দিয়ে কোনো শব্দের বানান আমি পাইনি বাংলা একাডেমি ডিকশনারিতে। এরপরে আসি আমরা 8 নম্বর রুল। 8 নম্বর রুলটা খুবই দরকারি, খেয়াল করে দেখেন। কিছু কিছু বানানে খেয়াল করবেন যে এই একটা রসইকার একটা দীর্ঘইকার। এখন থেকে আস্তে আস্তে আমরা কোটিংয়ের দিকে যাচ্ছি। কিছু কিছু বানানে আপনি শিখছেন 2টা রসইকার, কিছু কিছু বানানে আপনি শিখলেন 2টা দীর্ঘইকার,
এবার আপনাকে বলা হচ্ছে কিছু কিছু বানানে আপনি একটা রস্বইকার দিবেন, একটা দীর্ঘইকার দিবেন। এই ক্ষেত্রে খেয়াল করেন প্রথমটা রস্বইকার পরেরটা দীর্ঘইকার, তাইলে এটা মনে রাখবেন আপনারা 1 এবং 2। খেয়াল করেন প্রথমটা আপনি রস্বইকার দিবেন, পরেরটা আপনি কি কার দিবেন, দীর্ঘইকার দিবেন। যেমন শিল্পী বানানটা প্রথমটা রস্বইকার, পরেরটা দীর্ঘইকার, এরপরে শীঘ্রী, এরপরে বিশ্রী, সিংহী, নির্জীব, ধরিত্রী মানে পৃথিবী, বিদিনী, এরপরে বিনীত, নিরীক্ষা, গৃহিণী, এরপরে নিশিত, বার্ষিকী, জিজ্ঞাসা, নলিনী, দামিনী, নন্দিনী, চিকিৎসা, জ্যোতিষী, প্রবাহিনী, প্রবাহিনী মানে নদী, সাময়িকী বা সাময়িকী, অপরিসীম, উপচিকিৎসা, নিপীড়ন, পরিসীমা এবং নিরীক্ষণ। এই শব্দগুলোতে আপনি আগে দীর্ঘিকার দিলে হবে না, আপনাকে আগে রস্বইকার দিতে হবে, এরপরে দীর্ঘিকার দিতে হবে। আপনাকে রুল বলেছি 1 এবং 2। তাহলে বাংলা ব্যাকরণে বা বাংলা একাডেমির ডিকশনারিতে যে সকল শব্দ আছে এই শব্দগুলোতে আগে রস্বইকার হবে, পরে কি হবে, দীর্ঘইকার হবে। এরপরে দেখেন 9 নম্বর রুলে দেখেন, 9 নম্বর রুলটা দেখেন যে যদি আপনি দীর্ঘই দেখেন, এবার এর আগের রুলে শিখেছেন আপনি প্রথমে রস্বইকার দিবেন, এরপরে দীর্ঘইকার। এই রুলে হলো আগে দীর্ঘইকার দিবেন, এরপরে রস্বইকার। আমরা একটু বোঝার চেষ্টা করি। কিছু কিছু শব্দ আছে বাংলা ডিকশনারিতে যেগুলোতে আগে দীর্ঘই, এরপরে রস্বই। খেয়াল করেন এই যে দীর্ঘইকার, রস্বইকার, এগুলো ব্যতিক্রম, এগুলো এখানে আসবে না, তাই আমি এখানে ব্যাকেটে লিখে দিয়েছি। বিতি বানান দেখেন, বিচি, এই শব্দটা এসছে বিচি অর্থ ঢেউ। এরপরে গীতি, প্রীতি, দীপ্তি, নীতি, ভীতি, যে এরপরে দদিসি, প্রতীতি, প্রতীতি অর্থ জ্ঞান, বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছেন, গীতিকা যে পীবিত, যে পীবিকা, সম্প্রীতি এবং দীপিকা। এরপরে কিছু কিছু শব্দ 4 অক্ষরের কিন্তু প্রথমটা দীর্ঘইকার, পরেরটা রস্বইকার। খেয়াল করে দেখেন শারীরিক শিক্ষা, মরীচিকা, যে বিনা পানি, কণিকা, উজ্জীবিত, 80-20, নিহারিকা এবং বহুব্রী, এটি একটি সমাসের প্রকারভেদের নাম। এক্ষেত্রে এই নিচের যে বানানগুলো আছে এগুলো আলিম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই দরকারি। এখান থেকে যে কোনো একটা ক্লিক করতে পারে ইনশাল্লাহ, আশা করছি। এরপরে দেখেন যে শব্দের বানানটা খেয়াল করেন, প্রথমটা দীর্ঘইকার, পরেরটা রস্বইকার, প্রথমটা দীর্ঘইকার, পরেরটা রস্বইকার, এখানে দীর্ঘইকার, এখানে রস্বইকার, এখানে দীর্ঘইকার, এখানে রস্বইকার, এখানে দীর্ঘইকার, এখানে। খেয়াল করবেন যে আপনার মনে রাখতে হবে যে কিছু কিছু বানান যদি 4 অক্ষরের বানান হয়, এই বানানটাতে আপনি যেটা করবেন সেটা হলো প্রথমটা দীর্ঘইকার দিবেন, পরেরটা রস্বইকার দিবেন, তাহলে আপনার আর বানানটা ভুল হওয়ার সুযোগ নেই। এবার কিছু কিছু বানানে একটা রস্বইকার, আরো একটা রস্বইকার, এরপরে দীর্ঘইকার, এরকম শব্দ আছে একটা শুধু ডিকশনারিতে, সেটি হলো সিঞ্জিনী। আবারও বলছে যে এতক্ষণ শিখেছেন, প্রথমে শিখেছেন রস্বইকার, রস্বইকার, এরপরে শিখলেন রস্বইকার, দীর্ঘইকার, এখন শিখলেন দীর্ঘইকার, দীর্ঘইকার, এখন আবার শিখলেন দীর্ঘইকার এবং রস্বইকার। এই ক্ষেত্রে দেখেন দুইটা রস্বইকার, একটা দীর্ঘইকার, 1 1 2 মানে 112 মনে রাখার টেকনিক, সেটি হলো সিঞ্জিনী এই শব্দটা। আমরা 11 নম্বর রুলে যাব, আস্তে আস্তে সহজের দিকে যেতে পারি আমরা, আবার কঠিনও হতে পারে। এখানে খেয়াল করেন 12 নম্বর রুল দেখেন, 1 2 1, তাহলে 121 আমরা ভালো করে মনে রাখবো। খেয়াল করেন এই যে নির্মিলিক 1 2 1 পিপিলিকা, আপনাদের আজকের স্লাইডে বা ক্লাসের শুরুতে আপনাদেরকে যে দুটো প্রশ্ন দেখিয়েছিলাম, খেয়াল করে দেখেন এখানে পিপিলিকাটা ছিল। তাহলে আমরা পিপিলিকা বানান পিপিলিকা না শিখে আমরা শিখবো পিপিলিকা 1 2 1, তাহলে আমাদের সহজে মনে থাকবে 1 মানে রস্বইকার, 2 মানে দীর্ঘইকার, আবার রস্বইকার, 1 2 1 শিখলে আপনার পিপিলিকা বানানটা কি শুদ্ধ। এরপরে বিমিকা, জীবিকা এবং নিপীড়ন, এই যে দেখেন নিপীড়িত শব্দটা বানানটা খেয়াল করেন, এখানে 1, এরপরে 2, এরপরে আবার 1, খেয়াল করেন 1 2 1, তাহলে নিপীড়িত শব্দের বানানটা যখন আপনি দেখবেন 1 2 1 মনে রাখলে আপনার আর রুল শেখার কোনো প্রয়োজন নেই। এরপরে 13 নম্বরে দেখেন প্রথমটা দীর্ঘই, এরপরে রস্বই, এরপরে দীর্ঘই। খেয়াল করেন এখানে ছিল যে রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, এখন দেখেন দীর্ঘইকার, রস্বইকার, আবার দীর্ঘইকার, তাহলে এটা ছিল 121, এখন আমরা যেটা শিখব সেটা হলো 212। খেয়াল করেন প্রথমটা দীর্ঘইকার, পরেরটা রস্বইকার, এরপরেরটা আবার দীর্ঘইকার। এই রুলটাতে দেখেন অনেকিনী একটা শব্দ লিখেছি আমি, বাংলা একাডেমি ডিকশনারিতে একটা শব্দ আছে অনেকিনী, এটি মূলত প্রথমটা দীর্ঘইকার হবে, পরেরটা রস্বইকার, এরপর আবার দীর্ঘইকার হয় এটি। এরপরে 14 নম্বর রুলে দেখেন
আমাদের 14 নম্বর রুল। এখানে প্রথমটা রস্বইকার, পরেরটা দীর্ঘইকার, এরপরে রস্বইকার, এরপরে দীর্ঘইকার। তাইলে আমরা 1 2 1 2 শিখছি। খেয়াল করে দেখেন, আপনাকে যখন বলা হচ্ছে নিশি তিনি বানানটা নি শি, এরপরে থি, এরপরে নি। খেয়াল করেন 1 2 1 2। খেয়াল করেন এখানে যখন আপনি মুখস্থ করছেন আপনার এটি সবগুলো দীর্ঘইকার হবে নাকি সবগুলো রস্বইকার হবে, আপনি এটা নিয়ে কনফিউজড হবেন। যখন আপনি শর্টকাটে শিখে নেবেন, শর্টকাটে শিখে নিলে লাভ হলো আপনি দেখবেন যে একটা রস্বইকার, একটা দীর্ঘইকার, একটা রস্বইকার, একটা দীর্ঘইকার, এরপরে কিরিটিনি ক রস্বইকার, র দীর্ঘইকার, ট রস্বইকার, ন দীর্ঘইকার। এই ক্ষেত্রে দেখেন নি শি তি নি, এখানে 1 2 1 2 যদি আপনি শিখেন তাহলে দেখেন আপনার সহজেই এই বানানটা আর অশুদ্ধ হওয়ার সুযোগ নেই। এই বানানটা এসএসসি পরীক্ষায় আসে, অনেকবার এসেছে বোর্ড প্রশ্নতে, আলিম পরীক্ষায়ও, যে এটি খুবই দরকারি শব্দ নিশিতিনি বানানটা। 15 নম্বরের যে মূলত দীর্ঘইকার রস্বইকার, দীর্ঘইকার রস্বইকার এরকম কোনো বানান ডিকশনারিতে পাওয়া যায়নি, তাই আমরা এটি স্কিপ করব। খেয়াল করে দেখেন 16 নম্বর রুল। এখন থেকে আমরা আস্তে আস্তে একদম যেগুলো আমরা প্র্যাকটিক্যাল পড়ে এসেছি নিয়মে, সেই রুলগুলো এখন পাচ্ছি আমরা। দেখেন শুধু একটা রস্বইকার, যেমন কি, নিবাস, নির্ণয়, নির্ভয়, নিষ্পাপ, নিখুঁত। এরপরে 17 নম্বরে দেখেন শুধু একটা দীর্ঘইকার যুক্ত শব্দ এবং সেটি শব্দের প্রথম বর্ণে হবে, এটি শব্দের প্রথম বর্ণে হবে। খেয়াল করেন কি, এই যে দেখেন কি এবং কি এর মধ্যে পার্থক্য। শ্রী, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী শব্দটা লিখতেন গীত, তীর্থ, নীর, টিকা, তীর্থ, শীত এবং বিনা। এই বানানগুলোতে শব্দের প্রথম বর্ণে আপনাকে দীর্ঘইকার দিতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে শিখলাম 16 নম্বরে শুধু একটা রস্বইকার শব্দের প্রথম বর্ণে থাকবে, শুধু শব্দের প্রথম বর্ণে। এখন শিখলাম শব্দের প্রথম বর্ণে শুধু দীর্ঘইকার। এরপরে আসেন প্রথম শব্দ শেষের শব্দ গ্যাপ থাকবে, মাঝখানে রস্বইকার হবে। এরকম শব্দ হলো 18 নম্বর রুলটা দেখেন, এবং এটি শব্দের মাঝে হবে। যেমন অধিক, এখানে অতে আর কতে কোনো বানানের কারচিহ্ন নাই। গণিতে গতে ততে কোনো কারচিহ্ন নাই। দক্ষিণে দতে এবং মূর্ধন্যতে কোনো কারচিহ্ন নাই। কৃত্রিমে কতে মতে কোনো কারচিহ্ন নাই। এরপরে পূর্ণিমা, এখানে পতে মতে কোনো যে রস্বইকার নেই, শুধু মূর্ধন্যের উপরে আছে। খেয়াল করে দেখেন, তাহলে কোনো তিনটে শব্দ দেখেছেন, সেখানে যখন আপনি কনফিউজড হবেন আপনি দীর্ঘইকার দিবেন নাকি রস্বইকার দিবেন, তখন আপনাকে মাঝেরটাতে প্রথমটা খালি, শেষেরটা খালি, মাঝেরটাতে আপনাকে রস্বইকার ব্যবহার করতে হবে। এরপরে দেখেন 19 নম্বর রুল, প্রথমটাতে খালি, শেষেরটাতে খালি, মাঝখানে দীর্ঘিকার। এরকম শব্দ হলো মূলত 6টা। একটা অতীত, একটা অতীব, একটা নবীন, একটা সজীব, একটা স্বাধীন, একটা গভীর। যেমন স্বাধীন শব্দটা অনেকবার এসে পরীক্ষায়। এরপরে দেখেন 20 নম্বর রুল। 20 নম্বরের মধ্যে দেখবেন যে আপনি এতক্ষণ শিখছেন রস্বইকার দিয়ে, এখন শিখবেন আপনি যে মূলত দুইটা রস্বইকার দিয়ে। দুইটা রস্বইকার যখন আপনি ব্যবহার করবেন কোন জায়গায় খেয়াল করেন ভালো করে। এখন আপনি এখানে 1 দিলেন, এখানেও 1 দিলেন, তাইলে কিছু কিছু শব্দের বানান আছে যে শব্দের বানানে রস্বইকার ব্যবহার হবে দুইটা। খেয়াল করেন শব্দগুলো। শুরু, এখানে আপনি যখন তালবের নিচে সুকার দিয়েছেন, এটি ফ্রন্টে কম্পিউটার ফ্রন্টে উকার হয়ে যায়। শুধু, চুমু, গুগু, গুরু, জুজু, সুষ্ঠু। দুপুর, ডুবুরি, গুঙ্গুর, কুটুরি, পুতুল, মুকুল, কুসুম, হুবহু, সুষুপ্তি, মুকুট, ভূতভূত এবং দুতুরা। এই ক্ষেত্রে মনে রাখবেন আপনারা এই দুপুর বানানটা আপনাদের অনেকের কনফিউজড হয়। যেমন অনেকে আপনারা দুপুর বানানটা এভাবে লিখতে চান। মনে রাখবেন বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানে যদি এই দু দিয়ে যদি দূর বোঝায় তাইলে দীর্ঘকার হবে, বাকি সব ক্ষেত্রে এটি রস্বইকার হবে বলে প্রযোজ্য। আরো একবার বলছি, এখানে আপনি দীর্ঘকার দিতে পারবেন না, কারণ এই দু দিয়ে আপনি দূরত্বের কোনো কিছু বোঝাচ্ছেন না। দূরত্ব যদি বোঝান, দূরের বোঝান, দূরবীন বোঝান, দূরালাপন বোঝান, দূরদর্শন যদি বোঝান, তাহলে দূরবীক্ষণ যদি বলেন তাহলে এই ক্ষেত্রে দীর্ঘকার দিবেন, বাকি সব ক্ষেত্রে আপনি দুটা রস্বইকার দিয়ে লিখবেন। এরপরের রুলে দেখেন যে আমাদের 22 নম্বর রুল। এই যে আপনি একটু আগে যে শিখলেন রস্বইকার দিয়ে, রস্বইকারের মধ্যে আপনি শিখছিলেন অনেকগুলো রস্বইকার যুক্ত বর্ণ, যেখানে আপনি অনেকগুলো রস্বইকার দিতে পেরেছেন। যেমন দেখেন আপনি এখানে রস্বইকার যুক্ত বর্ণের ক্ষেত্রে 4টা রস্বইকার যুক্ত অনেকগুলো বর্ণ আছে। যেমন এখানে 2টা শব্দ বারবার আসবে পরীক্ষায়। খেয়াল করেন এই মুহুমুহু শব্দটা এবং এই জুবুতুবু শব্দটা
যেটা দ্বারা উড়ু উড়ু বোঝায়, এই দুইটা বানান বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়মের মধ্যে স্পেসিফিকলি দেওয়া আছে। যেমন এখানে আপনি রসকার দিলেন, এটাও রসকার, এটাও রসকার, এটাও রসকার, তাহলে আমার রসকার হলো কয়টা? চারটা রসকারের মধ্যে যেমন মুহু মুহু, এই বানানটাতে আপনি চারটা রসকার, ডুলু ডুলু, যে দুরু দুরু, রুমু জুমু, ডুবু ডুবু, যেমন ডুবন্ত ভাব, যে জুবু থুবু, এই জাতীয় শব্দগুলোতে আপনি চারটা রসইকার ব্যবহার করবেন। এরপরে দেখেন এবার একটা দীর্ঘকার আর একটা দীর্ঘকার, এখন দুইটা একসাথে দীর্ঘকার, তাহলে আমরা ডবল টু দিতে পারি। আপনাকে প্রথমেই বলেছিলাম যে দীর্ঘকার সমান 2 হবে, তাহলে যদি আমাদের দুইটা দীর্ঘকার হয় তাহলে আমরা দুইটা কি দিব? 2 দিব। খেয়াল করেন, বুড়ি বুড়ি, দেখেন মূলসূত্র দূরীভূত, মূলীভূত, পূর্বসূরি, ভূতপূর্ব, কূপমণ্ডুক, এটা মূলত একটা বাগধারাও আছে। কূপমণ্ডুক শব্দের অর্থ কুয়োর ব্যাং। এরপরে ধূলিদূষণ, যে সূক্ষ্ম অতি সূক্ষ্ম, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা একটা লেখক আছে যে আমাদের এসএসসিতে, মাটির বেপু। খেয়াল করেন এবার এখানে যে 3টা দীর্ঘকারযুক্ত কোনো শব্দ পাওয়া যায়নি এবং 4টা দীর্ঘকারযুক্ত কোনো শব্দ পাওয়া যায়নি। এবার আসেন আমাদের 26 নম্বর নিয়মটা খেয়াল করেন একটু। 26 নম্বর নিয়মের মধ্যে এখানে একটা রসৌকার দিবেন, একটা দীর্ঘকার দিবেন। খেয়াল করেন এখানে প্রথমটা রসৌকার, পরেরটা দীর্ঘকার। যেমন সুদূর, আমি আপনাকে একটু আগেই বলেছি, যদি দীর্ঘকার দিয়ে যদি আপনি দূরত্ব কোনো কিছু বোঝান তাহলে দীর্ঘকার দিবেন, দূর যদি দূর না বোঝাই তাহলে আপনি রসৌকার দিবেন। যেমন সুদূর, খেয়াল করেন এই যে দূর, এখানে দীর্ঘকার। এবার দুরূহ, মুহূর্ত, শুশ্রূষ, অনুকূল, অনুরূপ, বহুরূপী, মধুসূদন, অনুভূতি। এই ক্ষেত্রে উনি আমাদের বাংলা সাহিত্যের প্রথম মহাকবির একজন এবং সার্থক মহাকবির একজন, যিনি মেঘনাদ বধ কাব্য লিখেছেন এবং যার কবিতা আপনাদের এসএসসিতে কপোতাক্ষ নদ ছিল, এইচএসসিতে বিভীষণের প্রতি মেঘনাদ নামে একটা বাংলা ভাস্কর্যের কবিতা আছে। দেখেন এই মধুসূদন শব্দের অর্থ হলো দেবতার মতো মেধাবী। খেয়াল করেন মধু বানানে রসকার, পরেরটাতে দীর্ঘকার। এবং অনুভূতি, খেয়াল করেন এখানে বানানটাতে আপনি প্রথমটাতে রসকার দিলেন, পরেরটাতে দীর্ঘকার দিলেন। এরপরে 27 নম্বর রুল দেখেন, একটা দীর্ঘকার একটা রসকার। যেমন নূপুর বানান, খেয়াল করেন ভালো করে, নূপুর, এই নূপুর বানানে প্রথমটা দীর্ঘকার, পরেরটা রসকার। সূর্যমুখী একটা ফুলের নাম, বুকুটি, এরপরে বুকুটি, বুলুণ্ঠিত, বুকুঞ্চন এবং মূলানুক, এই শব্দগুলোর বানানে প্রথমটা আপনি দীর্ঘকার দিবেন, পরেরটাতে রসকার। তাহলে আমরা শিখতে পারি 2-1 যুক্ত শব্দ কোনগুলো আপনারা পড়ে নেবেন, তাহলে দেখবেন যে প্রথমটা দীর্ঘকার, পরেরটাতে রসকার, এটা আসতেছে। এবার আসেন 28 নম্বর রুলটা। 28 নম্বরের মধ্যে দেখেন, যেটা আমরা আজকের ক্লাসের প্রথম স্লাইডে দেখিয়েছিলাম আপনাকে একটা শব্দ, যেটা যে অতীত প্রশ্ন যেটা দেখিয়েছিলাম মুমূর্ষু বানান। দেখেন একটা রসকার, একটা দীর্ঘকার, একটা রসকার, তাইলে 1-2-1 হচ্ছে। খেয়াল করেন মুমূর্ষু বানানটাতে প্রথমটা রসকার, এরপর একটা দীর্ঘকার, এরপর একটা আবার কিকার, রসকার। খেয়াল করেন এই যে দীর্ঘকার, তাহলে 1-2-1। এবং শুশ্রূষু এই বানানটাতেও যে আপনি লেখার সময় দেখবেন যে একটা রসকার, একটা দীর্ঘকার আর একটা রসকার। 29 নম্বর রুলটা দেখেন, দেখেন 29 নম্বর রুল, শুধু রসইকার হবে এরকম শব্দ। এখান থেকে আপনারা বাংলা একাডেমির যে বানানগুলো পড়েছেন এতক্ষণ ধরে, যে আমাদের আগের ক্লাসগুলোতে, এগুলোতে আপনি পাবেন অনেকগুলো রুল পাবেন। যেমন খেয়াল করেন, যদি আপনি রসই দেখেন, রসই সমান আমি রসইকার বলেছিলাম। খেয়াল করেন এখানে রসই সমান 1 বলেছিলাম। যে সকল তৎসম শব্দের বানান আপনারা যখন পড়েছিলেন তখন দীর্ঘইকার এবং রসইকার দুইটা যুক্ত বানানের মধ্যে আপনাকে রসইকার দিতে বলা হয়েছিল। যেমন শুধু রসইকার যুক্ত শব্দ দাবি, শাড়ি, বাড়ি, পাখি, এই শব্দগুলোর বানানে, আধুনিক বাংলা বানানে এখানে রসইকার এবং দীর্ঘইকার দুইটাই যদি থাকে, এই ক্ষেত্রে রসইকারটা শুদ্ধ। যেমন এবার 30 নম্বর রুলে দেখেন, 30 নম্বর রুলে দেখেন, অতৎসম শব্দ বা বিদেশি শব্দে আপনাকে রসইকার দিতে হবে। যেমন আদমি, এটা রসইকার দিয়ে লিখবেন। কেরানি রসইকার দিয়ে লিখবেন। সাবি বানানটা রসইকার দিয়ে হবে। এরপরে যেটা আসতেছে আমাদের 31 নম্বর রুল, আলী বা অঞ্জলি। আলী বা অঞ্জলি মূলত এই রসইকার দিয়ে লিখলে অ্যাডজেক্টিভ, দীর্ঘইকার দিয়ে লিখলে এটি নাউন বোঝায়। যার কারণে এই শ্রদ্ধাঞ্জলি আমরা রসইকার দিয়ে লিখি, স্বর্ণালী রসইকার দিয়ে লিখি, আবলিটা রসইকার দিয়ে লিখি এবং পুস্তকাবলী এটাও আমরা রসইকার দিয়ে লিখি। এই ক্ষেত্রে যেটা করি আমরা সেটা হলো
যেমন আলী শব্দ দিয়ে গঠিত যদি সোনালী ব্যাঙ এবং রূপালী ব্যাঙ বোঝায় তাহলে আমরা এখানে বা বিশেষ্য বুঝি, তাহলে আমরা সেটি দীর্ঘইকার রেখে দিব, যেমন সোনালী ব্যাঙ, রূপালী ব্যাঙ। এরপর আমরা যাব 32 নম্বর রুলে। বত্রিশ নম্বর রুলে দেখেন আপনারা যদি আপনি দেশ দেখেন, জাতি দেখেন এবং ভাষার নাম দেখেন, দেশ, জাতি, ভাষার নাম, যদি আপনি দেশ, জাতি, ভাষার নাম বুঝেন, কোনো বাংলা ব্যাকরণে যদি দেশ, জাতি, ভাষার নাম যদি আপনি দেখেন, এই ক্ষেত্রে আপনাকে রস্বইকার দিতে হবে। আমি আবারও বলছি, দেশের নাম, ভাষার নাম, জাতির নাম, এই সকল বানানগুলোতে আপনাকে রস্বইকার দিয়ে লিখতে হবে। যেমন ইংরেজি বানানটা আপনি রস্বইকার দিয়ে লিখবেন, আরবি বানানটা রস্বইকার দিয়ে লিখবেন। এরপরে নোট লিখে দিয়েছি, দেখেন এই পৃথিবীতে দেশের কথা যখন বলবেন, পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, যে সকল দেশের মধ্যে সবগুলা দেশের নামের বানান যখন আপনি দেখবেন, 3টা দেশের নামের বানান ছাড়া পৃথিবীর সকল দেশের নামের বানান রস্বইকার। যেমন মালদ্বীপ বানানটা যখন লিখবেন আপনাকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, শ্রীলঙ্কা যখন লিখবেন শ্রীটা আপনাকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, এবং চীন বানান যখন লিখবেন আপনাকে তখন সেটি দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। তাহলে 3টা বানান বাদ দিলে পৃথিবীর প্রায় সকল দেশের নামের বানান আপনাকে রস্বইকার দিয়ে লিখতে হবে। যেমন দেশের নাগরিক বা জাতিবাচক শব্দের পরে ই অথবা ইয় বসালে এটি প্রত্যয়জনিত ভুল। এই টপিকটা আমরা বাংলা ব্যাকরণের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ যে টপিক, এটাতে পড়ব। যেমন রুশ, যেটা বলেছিলাম ইয় সমান রুশীয়, এটি মূলত প্রত্যয়জনিত ভুল। ভারত, যেমন ভারত যোগ ইয় সমান ভারতীয়, এটাও মূলত প্রত্যয়জনিত ভুল। এই ভুলগুলো করা যাবে না। যেমন এরপরে 33 নম্বর রুলে দেখেন, তৎসম বা সংস্কৃত স্ত্রীবাচক শব্দ যদি হয়, তৎসম বা সংস্কৃত স্ত্রীবাচক শব্দ যদি হয়, তৎসম বা সংস্কৃত স্ত্রীবাচক শব্দ যদি হয় সেক্ষেত্রে দীর্ঘিকার। যেমন দেখেন জননী, নারী এবং তরুণী, এই শব্দগুলোতে আপনাকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। এরপরে দেখেন কিন্তু একটা নোট আছে, অতৎসম শব্দ তদ্ভব যদি হয়, দেশি যদি হয়, বিদেশি যদি হয় এবং স্ত্রীবাচক শব্দে অনেক সময় রস্বইকার হবে। যেমন মামি বানান, চাচি বানান, দাদি বানান, নানি বানান, এই শব্দগুলোতে আপনাকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। কিন্তু আধুনিক বানানে এই যে অতৎসম শব্দ যেহেতু বলছেন, এখানে আপনাকে রস্বইকার দিয়ে লিখতে হবে। এরপরে 34 নম্বর রুলটা দেখেন, এই যে ইনি প্রত্যয়, ইয় প্রত্যয়, ইয়সি, নি, বতি, মই ইত্যাদি প্রত্যয়যুক্ত শব্দ যখন শব্দের শেষে যখন যে আপনি কোনো কিছু যুক্ত করবেন, যদি সেখানে কোনো কিছু থাকে তারপরে দীর্ঘইকার থাকলে, খেয়াল করেন আবারও বলছি, ইনি থাকলে, ই থাকলে, ইয়সি থাকলে, নি থাকলে, বতি থাকলে, মই ইত্যাদি প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দের শেষে আপনাকে সর্বদা বা সবসময় দীর্ঘইকার যুক্ত করতে হবে। এই রুলটা একটু কঠিন, একটু খেয়াল করেন। যদি ইনি দেখেন, মানে কোনো শব্দের পরে আপনি ইনি এনেছেন, যদি আপনি ইয়সি আনেন, নি আনেন, বতি আনেন, মই আনেন ইত্যাদি প্রত্যয়যুক্ত শব্দের শেষে আপনাকে সবসময় দীর্ঘইকার ব্যবহার করতে হবে। যেমন মন হরণ করেন যে সমান মনোহরিণী, এরপরে মানবী, এরপরে যুবতী, এরপরে আছে বুদ্ধিমতী, এরপরে গুণবতী, সর্বময়ী, এই বানানগুলোতে যে আপনি যখন তি দিচ্ছেন, মই দিচ্ছেন, যে মনোহরণী দিচ্ছেন, গুণবতী দিচ্ছেন, এবার বুদ্ধিমতী দিচ্ছেন, এই শব্দগুলোতে সর্বদা আপনাকে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখেন। এরপরে যাচ্ছি আমরা 35 নম্বর রুলে। 35 নম্বর রুল, ক্রিয়াপদ। ক্রিয়াপদ যখন দেখবেন, খেয়াল করে দেখেন, তৈরি যদি রস্বইকার দিয়ে লেখেন তখন এটি ক্রিয়াপদ হবে, যখন তৈরি দীর্ঘিকার দিয়ে লিখবেন তখন সেটি বিশেষণ পদ বোঝাবে। আমি আবার বলছি, ক্রিয়াপদ যদি আপনি তৈরি রস্বইকার দিয়ে লেখেন তখন আপনি সেটি ক্রিয়াপদ বোঝাবে, যদি আপনি দীর্ঘইকার দিয়ে লিখেন তখন সেটি বিশেষণ বোঝাবে। এই ক্ষেত্রে খেয়াল করেন, 1 কাপ চা তৈরি করো, এটি এখানে তৈরিটা মূলত ভাব বা ক্রিয়া। আর আমি যদি বলি সে, এখানে দীর্ঘিকার হবে এটি, সে তৈরি পোশাক পরে,
এখানে তৈরিটা অ্যাডজেক্টিভ, যার কারণে যদি আপনি ক্রিয়াপদ বোঝাতে চান তখন রস্বইকার ব্যবহার করবেন তৈরিতে, আর যদি আপনি দীর্ঘইকার ব্যবহার করেন তখন সেটি বিশেষণ বোঝানোর জন্য ব্যবহার করা হবে। হ্যাঁ, আমরা এখন 36 নম্বর রুল নিয়ে আলোচনা করব। যেমন বেশি এবং খুব বেশি, এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আসলে যখন আমরা বলবো যে ভারী, তখন আমরা বেশি বা খুব বেশি বোঝানোর জন্য ভারীটা রস্বইকার দিয়ে লিখব। যখন আমরা দেখব যে ভারী হবে, তখন এই ওজন যখন বোঝাবো, খুব বেশি মিষ্টি, খুব বেশি ভালো এরকম বোঝানোর জন্য আমরা রস্বইকার দিয়ে লিখব। ওজন বোঝানোর জন্য আমরা দীর্ঘইকার দিয়ে লিখব। যেমন আমি এখানে একটু করে একটা পার্থক্যটা দেখাচ্ছি, খেয়াল করেন ভালো করে। যেমন আমটি ভারী মিষ্টি, যেমন এখন আমের দিন, আমটি ভারী মিষ্টি, এখানে মিষ্টি বোঝাচ্ছে, তার জন্য আমরা রস্বইকার দিয়েছি। এরপরে যখন দেখবেন যে 1 কেজি লোহা বাড়ি না 1 কেজি তুলা বাড়ি, এখন যখন ভারীর কথা বলছেন, খেয়াল করেন এই বাড়িটা ওজন বোঝাচ্ছে, যার কারণে আমরা সেটি ওজন বোঝালে আমরা দীর্ঘইকার ব্যবহার করব, ওজন বোঝালে দীর্ঘইকার ব্যবহার করব। আর যদি এমনি স্বাভাবিক মিষ্টি বা বেশি এই জাতীয় বেশি কোনো কিছু বোঝায় তখন আমরা রস্বইকার ব্যবহার করব। 37 নম্বর রুল দেখেন, দীর্ঘইকার যুক্ত শব্দের পরে, দীর্ঘইকার যুক্ত শব্দের পরে কোনো শব্দ থাকলে, যেমন কোনো জায়গায় আপনি দীর্ঘইকার দেখেছেন, এরপরে কোনো একটা শব্দ যুক্ত করেছেন, তখন সেটি রস্বইকার হয়ে যাবে। যেমন দেখেন, অর্থাৎ দীর্ঘইকার যুক্ত শব্দের পরে নতুন কোনো শব্দ যদি যুক্ত হয় তখন সেই দীর্ঘইকারটি রস্বইকার হয়ে যাবে। যেমন দেখেন, মন্ত্রী যুগ সভা সমান মন্ত্রিসভা, সঙ্গী যুগ নি সমান সঙ্গিনী। খেয়াল করেন এখানে দীর্ঘইকার ছিল, আমি আবার নি প্রত্যয় যুক্ত করেছি, এখন আমি এটাকে দীর্ঘইকারটাকে রস্বই করে দিয়েছি। মন্ত্রী দেখেন দীর্ঘইকার আছে, আমি যখন সভা যুক্ত করেছি তখন এই দীর্ঘইকারটাকে রস্বইকার করে দিয়েছি। এরপরে আরও কয়েকটা এখানের মধ্যে নোট আছে, এই রুলে আরও কয়েকটা নোট আছে রুলটাতে, খেয়াল করেন। যেমন আপনি দীর্ঘইকারের পরে তয়েব দিয়ে একটা শব্দ দেখতে পারেন, অধিকারী দীর্ঘইকার আছে, তয়েব যুক্ত করেছেন, এটা অধিকারিত্ব। কৃতি দীর্ঘইকার আছে, তয়েব যুক্ত করেছেন, তখন আপনি কৃতিত্ব লিখছেন, রস্বইকার দিয়ে লিখছেন। এবার দীর্ঘইকার পরে তা যখন যুক্ত করছেন তখন এটি রস্বইকার যোগ তা হয়ে যাবে। উপকারী যোগ তা সমান উপকারিতা। খেয়াল করেন উপকারিতা দীর্ঘইকার আছে, আমি কি করলাম উপকারিতা দীর্ঘইকারটাকে রস্বইকার করে দিয়েছি। প্রতিযোগিতা, প্রতিযোগিতা দীর্ঘইকার আছে, আমি যখন তা প্রত্যয়টা যুক্ত করেছি তখন প্রতিযোগী যোগ তা সমান প্রতিযোগিতা। এখানে তাটা যুক্ত করলে আপনি দীর্ঘইকারটাকে রস্বইকার করে দিচ্ছেন। এরপর আমরা 38 নম্বর রুলে যাব। এই রুলটা আপনারা একটু আগে পড়েছেন, এই দুইটা রুল 38 এবং 39, যেগুলো আমরা আবার এখানে শর্টকাটেও এনেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন দেখেন, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্বমানই বলেছিলাম ডাবল হবে না। যেমন কর্ম হয় না কর্ম হয়, দম্ম হয় না দম্ম হয়, কর্তা হয় না কর্তা হয়, মর্ম হয় না মর্ম হবে মর্ম। যেমন এই যে শব্দ বা পদের শেষে বিসর্গ হবে না, যেমন চি উ বা, এই তিনটা শব্দে বিসর্গ বিবদ্ধমান থাকবে বা বিদ্যমান থাকবে। বাকি সবগুলাতে যখন আপনি পূর্ণাঙ্গ শব্দ লিখবেন তখন বিসর্গ দিতে পারবেন না। যেমন প্রধানত এখানে বিসর্গ আছে, শুদ্ধটাতে নাই, এখানে ভুল, এখানে নাই, বিশেষত এখানে আছে, এখানে নাই, তাহলে পদের বা শব্দের শেষে বিসর্গ হবে না। কিন্তু একাক্ষর যদি হয়, যেমন ছি উ বা এই জাতীয় শব্দ যদি বলেন আপনি, তাহলে আপনাকে এখানে বিসর্গটা বিদ্যমান রাখতে হবে। এরপরে 40 নম্বর রুল দেখেন, প্রথম রুল বলেছি অ আ যদি কোনো বানানে থাকে আপনি দন্ত স আনবেন, যদি অ আ ছাড়া অন্য স্বর আসে সেই ক্ষেত্রে মদিনা স আনবেন। এটা খুবই দরকারি রুল, আপনারা যারা বাংলা ব্যাকরণে বানান ভুল করেন এটার জন্য খুবই দরকারি রুল এটি। যেমন দেখেন, সন্ধিবদ্ধ শব্দের প্রথম অংশের শেষে ধ্বনিটিতে যদি অ আ আসে তাহলে আপনি দন্তে স দিবেন। যেমন তৎ যোগ কর তত, তত, খেয়াল করেন তত যোগ কর সমান তৎ যোগ কর, এখানে অ আছে সমান তস্কর, আমি দন্তে স দিয়েছি। বা যোগ কর সমান ভাস্কর, এরপরে পুরো যোগ কার সমান পুরস্কার। আমরা পরিষ্কার আর পুরস্কারের মধ্যে কনফিউজড হয়ে যাই।
এখানে দেখবেন যে সন্ধিবদ্ধ শব্দ প্রথম অংশের যদি শেষের ধ্বনিটাতে যদি অ আ থাকে আপনি দন্তের স আনবেন। যদি অ আ না এসে যদি অন্য কোনো স্বরবর্ণ আসে তখন আপনি মূর্ধন্য স আনবেন। যেমন দেখেন রসই, রসৌ অথবা অন্য স্বর হলে মূর্ধন্য স হবে। সন্ধিবদ্ধ শব্দের প্রথম অংশের শেষের ধ্বনিটিতে যদি রসই থাকে, দীর্ঘই থাকে অথবা অন্য কোনো স্বর যদি আসে তাহলে বানানে মূর্ধন্য স হবে। যেমন পরি যোগ কার সমান পরিষ্কার, আবি যোগ কার সমান আবিষ্কার। বানানটা খেয়াল করেন, এটা পুরস্কার, পুরের মধ্যে কিন্তু অ আসছে, তার জন্য আমরা দন্তের স দিয়েছি। এখানে পরি, এখানে কিন্তু রসইকার এসছে, খেয়াল করে দেখেন। তাহলে রসই যে অর্থ প্রমাণ করে তাহলে রসইও বা রসইর কার চিহ্ন একই অর্থ প্রমাণ করে। এখন রসও যে অর্থ প্রমাণ করে রসও তার অর্থ একই অর্থ প্রমাণ করে। তার জন্য আপনি দেখেন আমরা যখন অ আসতেছে অথবা যখন আমরা আ আনবো তখন আমরা দন্তের স দিব। এই দুইটা ছাড়া অন্য কোনো স্বরবর্ণ আসলে সেই ক্ষেত্রে আমরা মূর্ধন্য স দিব। এরপরে আমরা 41 নম্বর রুলে যাব। যেমন দেখেন অদ্ভুত, ভুতুড়ে অথবা ভুতুড়ে দুটো বানানই শুদ্ধ, বানানে আপনাকে রসৌকার দিতে হবে। যেমন অদ্ভুত, ভুতুড়ে অথবা ভুতুড়ে, এখানে আপনাকে রসৌকারই ব্যবহার করতে হবে। এই সকল বানান আপনি দীর্ঘকার ব্যবহার করলে এই বানানটা ভুল হবে। কমন বানান কিন্তু ভুল হয়। বাকি সব বুধ বানানে কি কার হবে? দীর্ঘকার হবে। কারণ বুধ শব্দটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ। আপনাদেরকে আগেই বলেছিলাম কোনো শব্দের বানানে যদি আপনি দীর্ঘকার দেখেন, দীর্ঘইকার দেখেন, র্যাব যদি দেখেন, রফলা যদি দেখেন, জফলা যদি দেখেন অথবা মূর্ধন্য ন যদি দেখেন অথবা মূর্ধন্য স যদি দেখেন, এটা তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দের মধ্যে আপনি রসৌকার দেওয়ার কোনো দরকার নেই, আপনি এখানে দীর্ঘকার ব্যবহার করবেন। যেমন ভূত, পরাভূত, এখানে আমি লিখে দিয়েছি এটি একটা কোকিলের সমর্থক শব্দ। পরাভূত তো কোকিল, দ্রবীভূত, দূরীভূত, ঘনীভূত, পুঞ্জীভূত, উদ্ভূত এবং বহির্ভূত, এই বানানগুলোতে আপনি দেখবেন যে সবসময় দীর্ঘকার ব্যবহার করতে হবে। এবং এই উদ্ভূত এবং ভুতুড়ে অথবা ভুতুড়ে, কারণ আমরা অনেকেই ভুতুড়ে ড দিয়ে বলি, অনেকেই র দিয়ে বলি, এটা মূলত আঞ্চলিক ভাষার পরিবর্তন। কারণ ধ্বনি পরিবর্তন মূলত আঞ্চলিক ভাষার সাথে সম্পৃক্ত, যার কারণে এক এক অঞ্চলের ভাষার শব্দগুলো উচ্চারণ এরকম। যেমন আমরা অনেকে পানি বলে, কিন্তু অনেক অঞ্চলের মানুষ পানি না বলে হানি বলে। যেমন আমরা অনেকে কাক বলি, অনেকে আমরা হাঁক বলি, খেয়াল করে দেখেন, কিন্তু কাক, কিন্তু ককে আমরা কি বলছি? হ বলছি। এটা মূলত আঞ্চলিক ভাষার বিবর্তন। এটা যখন আমরা ধ্বনি পরিবর্তন পড়বো 9 ব্যাকরণে তখন আমরা আরো ভালো করে পড়বো। এরপর আমরা 42 নম্বর বলে যাচ্ছি, খেয়াল করে দেখেন। নিজ অর্থ বুঝালে স হবে আর এ থেকে সত্য, মানে নিজ অর্থে স এ ব হয় আর এখান থেকে উদ্ভূত শব্দ হলো সত্য, যার অর্থ বুঝায় নিজত্ব বা আমত্ব, আমার বুঝাবে, আমার আছে এরকম বুঝাবে। এবং যেমন এ পুকুরে আমার সত্য আছে, সত্য মানে নিজত্ব বা অধিকার আছে, মানে এই পুকুরটার মালিক আপনি নিজে। যদি আপনার নিজের হয় তখন আপনি সত্য দিবেন। কিন্তু খেয়াল করেন, বিদ্যমান, অস্তিত্ব, গুণ, রস যখন বুঝাবেন তখন আপনাকে সত্য দিতে হবে। খেয়াল করে দেখেন, এই মেয়েটি অন্তঃসত্ত্বা, মানে তার পেটে বেবি রয়েছে। তার জন্য খেয়াল করে দেখেন, বানানটাতে খেয়াল করবেন যে এখানে দন্তের স নিচে ব আছে। আমি আপনাকে ক্লিয়ারলি দেখাচ্ছি আরো একবার। এখানে দন্তের স নিচে তয়ে ব আছে, দেখেন দন্তের স ব আবার তয়ের নিচে ব আছে, এটার অর্থ নিজত্ব বোঝায়। কিন্তু আপনি যখন দন্তের স দিয়ে তয়ে ত দিয়ে ব দিবেন যুক্তবর্ণ অবস্থায়, তখন এই যে দেখেন খেয়াল করে, সত্তা, অন্তঃসত্ত্বা, সন্তানের অস্তিত্ব রয়েছে এমন। এরপরে যেটা আপনাদেরকে একটু আগে বলা হয়েছিল, দূরে বোঝালে অথবা দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে। আর অন্য সকল ক্ষেত্রে আপনাকে লেখার সময় সব সময় রসৌকার ব্যবহার করতে হবে। যেমন দূরবীন, দূরের জিনিসকে আপনি কাছে এনে দেখছেন। দূরদর্শী, দূরালাপন, যেমন টেলিফোনের বাংলা দূরালাপন। দূরদর্শন, টেলিভিশনের বাংলা দূরদর্শন। দূরপ্রাচ্য, দূরত্ব। এই দূরপ্রাচ্যের দেশ হলো 5টা, মূলত চীন এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোকে দূরপ্রাচ্য আর কি। এরপরে দূরবর্তী, দূরাবস্থা। এই শব্দগুলোতে বানানগুলোতে দেখবেন যে আপনি সবসময় দীর্ঘকার ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এখানে একটা তথ্য বিভ্রান্ত হতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সেটা হলো
আমি এতক্ষণ বলেছি আপনাকে যদি দূরে বুঝাই অথবা দূরত্ব বুঝান তাহলে আপনি দীর্ঘকার দিবেন, অন্যান্য সকল ক্ষেত্রে আপনি কি দিবেন, হ্রস্বকার দিবেন। খেয়াল করেন, ভালো কথা। আমি দূরবীন দিয়েছি, দূরের জিনিস, তাই দিলাম দীর্ঘকার। আমি দূরদর্শী দিলাম, দূরালাপন দিলাম, দূরদর্শন দিলাম, দূরপ্রাচ্য দিলাম, দূরত্ব দিলাম, দূরবর্তী দিলাম, দূরাবস্থা দিলাম, দীর্ঘকার। কিন্তু আমরা যখন দুর্গা বানানটা লিখি অধিকাংশ ক্ষেত্রে এই দুর্গা বানানটাতে দেখবেন যে আমরা এটা ভুল করি, দুর্গা বানানটা ভুল করি অনেকেই। যেমন দুর্গা বানান অনেক পোস্টারে, পেস্টুনে বা ইয়াতে দেখবেন যে এইভাবে লিখে। খেয়াল করেন, দুর্গা এখানে যে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গাকে বোঝানো হয়, যেহেতু এটা ওনাদের মা হিসেবে আখ্যায়িত, ওনারা এটা এভাবে লিখতে চান, কিন্তু এই বানানটা ভুল, কারণ এটা হ্রস্বকার দিয়ে হবে, এটা প্রচলিত, কিন্তু এটা ভুল। এখানে দুর্বল, খেয়াল করে দেখেন, এটা দীর্ঘকার দিয়ে হবে না। এরপরে দুর্বল, দুর্গত, দুর্বিষহ, দুরাকাঙ্ক্ষা, দুর্ঘটনা, এই শব্দগুলোর দ্বারা দূরের কিছু বোঝাচ্ছে না। আমি একটা সাইড নোট দিয়েছি, আপনি সাইড নোটটা খেয়াল করেন। যদি দূরের বুঝাই তাহলে আপনি দীর্ঘকার দিবেন, যদি আপনি দূরের কিন্তু না বুঝাই তাহলে বাকি সব ক্ষেত্রে আপনি হ্রস্বকার দিবেন। তার জন্য এই সকল বানানগুলোতে আপনাকে হ্রস্বকার দিতে হবে। এরপরে 44 নম্বর রুল দেখেন। 44 নম্বর রুলের মধ্যে দীর্ঘইকার যুক্ত, এটা আরেকবার বলেছি, কিন্তু এখানে আমি কয়েকটা শব্দ নতুন সংযোজন করেছি। তয়ব থাকতে পারে, শুধু তা থাকতে পারে, ইনি থাকতে পারে, সভা থাকতে পারে, পরিষদ থাকতে পারে, বিদ্যা থাকতে পারে, জগৎ থাকতে পারে, এটা বাচক হবে শব্দটা। এরপরে তত্ত্ব হবে, দাস হবে, ভাবে হবে। এই শব্দগুলো যদি থাকে দীর্ঘইকার পরিবর্তন হয়ে হ্রস্বইকার হয়ে যাবে। মানে কোনো জায়গায় আপনি যদি দীর্ঘইকার দেখেন, এই দীর্ঘইকার যুক্ত শব্দের পরে সভা, ইনি, তা, ত, পরিষদ, বিদ্যা, জগৎ, বাচক, তত্ত্ব, দাস, ভাবে ইত্যাদি যদি আপনি যুক্ত করেন, এই শব্দগুলো আপনি দীর্ঘইকার থাকলে এটাকে হ্রস্বইকার করে দিতে হবে। কৃতিত্ব, খেয়াল করেন, সহযোগী, সহযোগিতা, প্রাণীবিদ্যা, দেবীদাস, খেয়াল করে দেখেন প্রত্যেকটা বানানে দীর্ঘইকার আছে। শব্দগুলো যখন নতুন যুক্ত হয়েছে, দাস, এখানে দেখেন বিদ্যা, ত, তা ইত্যাদি যুক্ত করার পরে দীর্ঘইকারটাকে আপনি কি করে দিলেন, হ্রস্বইকারে রূপান্তর করে দিলেন। এরপরে এখানে একটা ব্যতিক্রম আছে, এই রুলের একটা ব্যতিক্রম আছে। খেয়াল করেন ব্যতিক্রমটা কি। ব্যতিক্রম শব্দটাই পরীক্ষার জন্য দরকার। এখন সতীযুক্ত, এখন বলতে পারেন স্যার আপনি তো এতক্ষণ পরে বললেন যে আপনি দীর্ঘইকার যুক্ত শব্দের পরে যদি আপনি কোনো বর্ণ দেখেন এটাকে আপনি চেঞ্জ করবেন, কিন্তু বাংলা একাডেমি ডিকশনারিতে 3টা শব্দ আছে স্পেসিফিকলি, এগুলা কখনোই আপনি হ্রস্বইকার করতে পারবেন না। যেমন সতীযুক্ত সমান সতীত্ব, নারীযুক্ত সমান নারীত্ব, সুধীবৃন্দ সমান সুধীবৃন্দ। এই শব্দগুলো গঠনগতভাবে দীর্ঘইকার যুক্ত শব্দ, যার কারণে এগুলো দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এরপর 45 নম্বর রুলে দেখেন, আপনারা 45 নম্বর রুলে দেখবেন তৎসম বা সংস্কৃত শব্দে যদি আপনি দেখেন, দেখেন, মূর্ধন্য, দন্ত্যান্ন, ম। এবার আসেন, এখন এটা আমরা যখন পড়ছি যে মূর্ধন্য, দন্ত্যান্ন, ম, এগুলাকে আমরা নাসিক্য বর্ণ হিসেবে জানি। বাংলা বর্ণমালার ক্ষেত্রে এই 5টা বর্ণ মূলত যে নাসিক্য বর্ণ হিসাবে খ্যাত, এগুলো মূলত তদ্ভব শব্দে ওইগুলোর পরিবর্তে যখন আপনি পরিবর্তন করে দিবেন, তার বিপরীতে আপনি একটা চাঁদবিন্দু, চন্দ্রবিন্দু, যেটা আপনি বলবেন সেটাই শুদ্ধ। এখন খেয়াল করেন, চন্দ্রবিন্দু হবে মানে আপনি এটা সংস্কৃত ভাষা থেকে যখন সংস্কৃত বা তৎসম, এখানে আপনি তৎসম লিখতে পারেন, এখানে সংস্কৃত বা তৎসম লিখতে পারেন। আপনি এখান থেকে যখন আপনি পরিবর্তন করে তদ্ভবে কনভার্ট করবেন বা নিয়ে যাবেন, তখন এই শঙ্খ শব্দটাকে বাংলায় আপনি যখন পরিবর্তন করবেন তদ্ভবে, তখন শাক হবে। খেয়াল করেন, তখন আপনাকে একটা কি দিতে হবে, চন্দ্রবিন্দু দিতে হবে। এই ক্ষেত্রে একটা ব্যাকরণ শিখে রাখেন, মনে রাখবেন যে চন্দ্রবিন্দুটা কারের উপরে হয়। যেমন দেখেন আমি ভুল করেছি, এখানে চন্দ্রবিন্দুটা মূলত কারের উপরে হবে। মনে রাখবেন যে এটা স্বরচিহ্ন, কারণ বাংলা ব্যাকরণের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, ফলা বলে। তাহলে সরিয়া সমান কি কার, সরিয়া সমান আকার, কারণ এখানে 2টা কার চিহ্ন একসাথে বসবে না, যার কারণে আপনি আকারের উপরে কি দিবেন, চন্দ্রবিন্দু দিবেন। খেয়াল করেন, শাকু, এই যে এখানে আমি ঠিক করে দিয়েছি। সংক্রামণ, এটাকে যখন আপনি তদ্ভব শব্দে নিয়ে আসবেন, এটা ভাষার বিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে এটা শাকু হয়ে গেছে। স্কন্দ, স্কন্দ মানে কাঠ। খেয়াল করে দেখেন, এখানে এই যে কাঠ যখন লিখবেন, আপনাকে কাদের এই যে আকারের উপরে কিন্তু আমি কি দিয়েছি, চন্দ্রবিন্দু দিয়েছি। এটা কিন্তু কমন ভুল, এটা খুব কম বইতে দেওয়া আছে যে চন্দ্রবিন্দুটা কোথায় হবে।
এবারে বঙ্কিম, যেমন বাংলা সাহিত্যে 1838 সালে জন্ম, 1894 সালে মৃত্যু। পশ্চিমবঙ্গের 24 পরগনার কাটালপাড়ায় একজন লেখক আছেন বাংলা সাহিত্যে যিনি প্রথম উপন্যাস লিখেছেন, সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865 সালে। এই যে বঙ্কিমচন্দ্র, যার একটা ভাই আছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, আপনাদের পাঠ্যসূচিতে ছিল পালামো একটা ভ্রমণ কাহিনী। এই পালামো ভ্রমণ কাহিনীর যে ভাই যিনি লিখেছেন তার ভাইয়ের নাম বঙ্কিম, বঙ্কিম অর্থ বাঁকাচাঁদ। যার কারণে এই বঙ্কিম এই শব্দটা যখন পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দে এসছে তখন এখানে বাঁকা লিখছেন। খেয়াল করে দেখেন এই বাঁকা লিখার সময় আপনাকে একটা কি আনতে হয়েছে, চন্দ্রবিন্দু। এখানে ক আছে, খেয়াল করে দেখেন এই যে তার জন্য বাংলা ব্যাকরণে যদি থাকে, মূর্ধন্য যদি থাকে, দন্তান্ন যদি থাকে, যদি থাকে, এই বর্ণগুলোকে যখন আপনি পরিবর্তন করে অর্থাৎ নাসিক্য বর্ণগুলোকে পরিবর্তন করে যখন আপনি তদ্ভব শব্দে নিয়ে আসবেন তখন আপনাকে একটা চন্দ্রবিন্দু দিতে হবে, চাঁদবিন্দু দিতে হবে। এই জন্য দেখেন শঙ্খ, আমি ক্লিয়ার করে দেখাচ্ছি আবার আপনাদেরকে। এই যে শঙ্খ, সংক্রমণ, শাকু, স্কন্দ, কাত, বঙ্কিম, বাঁকা। তৎসম থেকে যখন তদ্ভবে নিয়ে আসবেন পরিবর্তন করলে আপনাকে এটা কি দিতে হচ্ছে, চন্দ্রবিন্দু দিতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা 46 নাম্বার রুলে যাব। এটা খুব সহজ কিন্তু আমরা কমনভাবে ভুল করি। এই রুলটা সবার কাছে জানাশোনা রুল। যেমন দেখেন আপনাকে যখন বিদেশি শব্দ বলা হবে, অর্থাৎ বিদেশি শব্দ বলতে ইংরেজি, আরবি, হিন্দি, এখানে দীর্ঘইকার এবং দীর্ঘৌকার হবে না। আবারও বলছি, বিদেশি শব্দে অর্থাৎ ইংরেজি, আরবি, হিন্দি ইত্যাদি শব্দে দীর্ঘইকার এবং দীর্ঘকার হবে না। যেমন খেয়াল করেন একাডেমি, অনেকেই কি করে, যেমন আমি এখানে ক্লাস নিচ্ছি যেটা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মিনার একাডেমি, এখানে মিনার একাডেমি, খেয়াল করে দেখেন একাডেমি বানানটা যদি আমরা কি করতাম দীর্ঘইকার দিয়ে লিখতাম তাহলে একাডেমি শব্দটা বিদেশি শব্দ, একাডেমি শব্দের বানানটাতে কি হবে না, দীর্ঘইকার হবে না। তার জন্য আমরা কি লিখবো, একাডেমি বানানটাতে আমরা রস্বইকার লিখবো। আমি কি কথা বুঝাইতে পেরেছি আপনাদেরকে? এই ক্ষেত্রে দেখেন গ্রিন বানানটা অনেক জায়গায় রেস্টুরেন্টের নাম গ্রিন চিলি, খেয়াল করেন এই গ্রিনটা দীর্ঘিকার দিয়ে লেখে, এটা কিন্তু রস্বইকার দিয়ে হবে। রোড বানান এবং লাইব্রেরি বানান অনেক পুরাতন লাইব্রেরিতে যখন আপনি দেখবেন তখন লাইব্রেরি বানানটা দীর্ঘিকার দিয়ে আছে, এটা হবে না, কারণ বিদেশি শব্দের বানানে রস্বইকার দিয়ে লিখতে হয়। তার জন্য একাডেমি বানান, গ্রিন বানান, রোড বানান, লাইব্রেরি বানান এগুলাতে আপনাকে কি দিতে হবে, রস্বইকার ব্যবহার করতে হবে। এরপরে দেখেন 47 নম্বর রুল। খেয়াল করেন 47 নম্বর রুল, সকল ভুক্ত। খেয়াল করে দেখেন ভুক্তর মধ্যে যখন আপনি লিখবেন তখন রস্বইকার দিয়ে লিখবেন। যেমন অধিভুক্ত, অন্তর্ভুক্ত, যেমন আমি মিনার একাডেমি ভুক্ত টিচার, এখন আমি যখন ভুক্ত বলবো তাহলে আমি এটার অন্তর্ভুক্ত। খেয়াল করে দেখেন অধিভুক্ত অথবা কি অন্তর্ভুক্ত যখন বলবেন আপনাকে কি দিতে হবে, রস্বইকার দিতে হবে। এটা বাদ দিয়ে যখন আপনি রূপ বানান লিখবেন, পৃথিবীর সকল রূপ, যত রূপ হোক, যত সুন্দর হোক, যা বুঝাক, তখন আপনাকে মনে রাখতে হবে যে দীর্ঘকার দিয়ে লিখতে হবে। যেমন অনুরূপ মানে আমার মতো দেখতে, অনেকেই থাকতে পারে। এরূপ, খেয়াল করে দেখেন, এবং প্রতিরূপ মানে একটা প্রতিচ্ছবি। খেয়াল করে দেখেন তাহলে সকল ভুক্ত বানানের রস্বইকার হবে, সকল রূপ বানানে কি কার হবে, দীর্ঘকার হবে। তার জন্য বানানে খেয়াল করবেন অধিভুক্ত, অন্তর্ভুক্ত, রস্বইকার, আর অনুরূপ, প্রতিরূপ, এরূপ এই জাতীয় শব্দগুলোতে আপনাকে কি দিতে হবে, দীর্ঘকার ব্যবহার করতে হবে। 48 নম্বর রুল দেখেন, কোন শব্দে যদি দ্বন্দ্বের শয়ে ত অথবা দ্বন্দ্বের শয়ে থ যদি হয়, অথবা দ্বন্দ্বের শয়ে প অথবা দ্বন্দ্বের ফ যদি হয়, খেয়াল করে দেখেন ভালো করে, ওই শব্দে কখনো মূর্ধন্য ষ হবে না। আপনাদেরকে আগেই বলেছিলাম যখন আপনি বানানটা লিখবেন কোনো শব্দে যদি এই 4টা বর্ণের কোনো একটা যুক্ত অবস্থায় থাকে ওই শব্দে কখনো মূর্ধন্য ষ হবে না, কারণ এটা সত্যবিধানের নিয়ম। যেমন যে নিস্তব্ধ, যেমন সত্যবিধান যদি আপনি না বুঝেন, আমাদের 2টা ক্লাস আছে অনলাইনে, আপনারা দেখতে পারেন মিনার একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। নত্যবিধানের আলাদা রুল, সত্যবিধানের শর্টকাট সহ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে যে দেখেন বিস্তব্ধ, দুস্থ, নিস্পন্দ এবং ফুর্তি, এখানে যখন আপনি বানানটা লিখতেছেন এখানে কোনো জায়গায় আপনি মূর্ধন্য ষ দিতে পারবেন না, কারণ স্পেসিফিক রুলে বলছে কোনো শব্দ যদি এই 4টা বর্ণের কোনোটা থাকে তাহলে আপনি মূর্ধন্য ষ ব্যবহার করতে পারবেন না। এরপরে আসেন 49 নম্বর রুল। কোনো শব্দের শেষে আবার এসেছে নতুন করে বতি, মতি, গামী, কর্মী, বাহী, মুখী, পন্থী ইত্যাদি যুক্ত হলে আপনাকে সব সময় দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। খেয়াল করেন, কনফিউজড হবেন না। প্রথমে বলেছিলাম কোনো দীর্ঘইকার যুক্ত শব্দের পরে যদি কোনো কিছু যুক্ত হয় তখন দীর্ঘইকারটা কি হয়ে যায়, রস্বইকার হয়ে যায় বলছিলাম। এখন বলতেছি কোনো শব্দের শেষে যদি আপনি অবস্থায় দেখেন যে বতি আছে অথবা মতি,
খেয়াল করে দেখেন বতি অথবা যদি মতি অথবা গামী অথবা কামি অথবা বাহী অথবা মুখী অথবা পন্থী ইত্যাদি যদি যুক্ত হয় তখন আপনাকে সেটি দীর্ঘিকার লিখতে হবে। যেমন বিখ্যাত গ্রন্থ পদ্মাবতী আলাউল লিখেছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী বলি, অনুগামী, পরিবাহী, বহুমুখী, বামপন্থী। বলো না তুমি কি বামপন্থী নাকি তুমি ডানপন্থী? আমি কোনো পন্থী না, আমি মধ্যমপন্থী। এখানে এই যে পদ্মাবতী, খেয়াল করে দেখেন বতী, লেখক হলো আলাউল। এই পদ্মাবতী যখন আপনি লিখবেন আপনি কি করতে পারবেন না, যেহেতু আমরা বলেছি অনলাইনে বা ক্লাসে বলেছি, আপনি কি করবেন রসিকারটাকে চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনাকে দীর্ঘিকার আছে, দীর্ঘিকার রাখতে হবে। শ্রীমতী, অনুগামী, পরিবাহী, বহুমুখী এবং বামপন্থী এগুলোতে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। এবার আসেন 50 নম্বর রুল, সকল জীবী বানান। আপনি যখন পৃথিবীর যতগুলো জীবী বানান দেখবেন সবখানে দীর্ঘিকার ডবল মারবেন, অর্থাৎ 2 হবে আনসার, শেষ সোজা হিসেবে। খেয়াল করে দেখেন কৃষিজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, শ্রমজীবী এরকম পৃথিবীর যত জীবী আছে সবগুলো ডাবল দীর্ঘিকার। বোঝার দরকার নাই। আবারও বলছি, আপনি যদি কোনো জায়গায় জীবী দেখেন ওইখানে 2টাই দীর্ঘিকার মেরে দিবেন, কাজ শেষ, আনসার হয়ে যাবে। এই যে দেখেন শ্রমজীবী, কৃষিজীবী দেখেন, বুদ্ধিজীবী দেখেন, আইনজীবী দেখেন, এরকম যত জীবী পাবেন সবগুলো ডাবল দীর্ঘিকার, 2 মারে দিবেন, শেষ। এরপর আসেন, এবার একটু নোট আছে। কিছু কিছু শব্দে সর্বদাই মানে আপনি 4 অক্ষরের হোক আর 3 অক্ষরের হোক আপনি দেখছেন বানানটা, কিন্তু বানানের মধ্যে তখন আপনাকে বাধ্য হয়ে কি করতে হচ্ছে, সবসময় ডাবল দীর্ঘ দিতে হবে। যেমন উদিচি, প্রতীচি, সমীচীন এটা আসবে। এরপরে ভাগীরথী, এটা নদীর নাম। খেয়াল করে দেখেন নদ আর নদী, আমরা যখন সাধারণ জ্ঞান ক্লাস নিব তখন এটা আরও ভালো করে বিশ্লেষণ করব। ভাগীরথী একটা নদীর নাম। এরপরে মনীষী, পটীয়সী, গড়ীয়সী আমি 3 স্টার করে দিয়েছি। আপনি এই বানানগুলো পরীক্ষার জন্য দেখবেন, সেটা এইচএসসি হোক কিংবা আলিম পরীক্ষা, কারণ এই বানানগুলো থেকে আসে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উদিচি বানান দিয়েছে, প্রতীচি বানান দিয়েছে, সমীচীন দিয়েছে, ভাগীরথী দিয়েছে, মহিষী দিয়েছে। আমি এখানে যেগুলো নোট দিয়েছি নোটের অধিকাংশই প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন, এখান থেকে আমি অ্যানালাইজ করে বের করে এনেছি, দিয়েছি এখানে। এরপরে আমাদের 51 নম্বর রুল দেখেন বাংলা বানানে। এবার ওগুলো মজার রুল, খুব মজার, খেয়াল করেন। কিছু কিছু শব্দ আছে বাংলা ব্যাকরণে, এখন আপনি কি দীর্ঘ ওকার দিবেন নাকি রস্য ওকার দিবেন, আপনি কনফিউজড। কিন্তু খেয়াল করেন এই বানানগুলো অধিকাংশ স্টুডেন্টের ভুল হয়। কেন হয়? এই বাংলা বানানের 5টি শব্দে ন দীর্ঘ ওকার হবে, কিন্তু খেয়াল করেন আপনি নূর লেখার সময় কি লিখতেছেন, নূর। যেমন কোরআন শরীফের বিক্রেতা বা পাঠ্যপুস্তক বিক্রেতা একটা প্রতিষ্ঠান আছে নূর, এই যে নূর এটা দীর্ঘার দিয়ে হবে, নুরানি দীর্ঘার দিয়ে হবে, ন্যূন যেমন ন্যূনতম, এখানে নূপুর এই শব্দগুলো অথবা নতুন এই শব্দ যে 5টা শব্দ বাংলা একাডেমি ডিকশনারি থেকে নেয়া, তখন বাকি সব ক্ষেত্রে দন্তের ন রসকার দিতে পারবেন। যেমন নুন, নুডি, নুটি এই শব্দগুলোতে রসকার, কিন্তু স্পেসিফিকলি এই 5টা বানানে আপনাকে সবসময় দীর্ঘকার দিতে হবে। খেয়াল করে দেখেন। এরপরে 52 নম্বর রুল, কিছু কিছু বানান আছে বা বাংলা একাডেমির কয়েকটা বানান উল্লেখযোগ্য বানান আছে যে বানানগুলোতে আপনাকে যে 4টা বানান আছে যেগুলোতে আপনাকে দীর্ঘকার দিয়ে লিখতে হবে। যেমন অনুর, অনুপে বা অনুর্ধ, অনুদিত। যেমন অনুর্ধ বানানটা খেয়াল করেন, এই 4টা বানান আপনাকে সবসময় দীর্ঘকার দিয়ে লিখতে হবে। ওই 4টা শব্দ ব্যতীত বাকি সব শব্দের ক্ষেত্রে অনু রস্যকার দিয়ে লেখা যাবে। যেমন অনুকার, অনুকরণ, অনুশীলন, অনুভূতি। খেয়াল করে দেখেন এই অনুবানানটা আপনারা রস্যকার দিয়ে দিয়েছেন, কিন্তু ওই 4টা বানানের বাইরে পাইলে আপনি রস্যকার দিতে পারবেন, বাকি সব ক্ষেত্রে আপনাকে দীর্ঘকার দিতে হবে। খেয়াল করে দেখেন এখানে হয়ের আকরিটা যে এটা যদি পাশে থাকে তাহলে দন্তন্য, যদি এটা নিচে থাকে তাহলে মূর্ধন্য। যেমন খেয়াল করেন মধ্যাহ্ন মানে দুপুরবেলা, সায়াহ্ন অর্থাৎ শেষবেলা, এখানে দন্ত্যান্ন দিবেন। কিন্তু পূর্বাহ্ন যখন লিখবেন এই পূর্বাহ্ন মানে ভোরবেলা, অপরাহ্ন মানে সন্ধ্যাবেলা, এখানে মধ্যাহ্ন হবে। আমি আবারও বলছি, এখানে যদি পাশে থাকে হয়ের আকরিটা যদি পাশে থাকে তাহলে হ প্লাস দন্ত্যান্ন। যদি দেখবেন যে হ এর নিচে আছে তাইলে হবে যে হ প্লাস মূর্ধন্য। খেয়াল করে দেখেন, তার জন্য মধ্যাহ্ন, সায়াহ্ন এখানে দন্তন্য, পূর্বাহ্ন, অপরাহ্ন এখানে মূর্ধন্য হবে। এরপরে নোট আছে, খেয়াল করে দেখেন কয়েকটা নোট দিয়েছি। মধ্যাহ্ন এবং সায়াহ্নের সময় সূর্য আমাদের ঠিক কোথায় থাকে, উপরে বা পাশে থাকে, যার কারণে আমরা যে এখানে মধ্যাহ্ন দিয়েছি। আরও একটা রুল আছে, র যদি দেখেন অথবা র ফেলা, এই দুটো ফলার পরে আপনি মধ্যাহ্ন দিতে পারেন। যেমন এরপরে পূর্বাহ্ন এবং অপরাহ্ন এর সময় সূর্য অপেক্ষাকৃত নিচে থাকে, তার জন্য আমরা বানানে কি দিব, হয় নিচে দিব মূর্ধন্য। এরপরে দেখেন 54 নম্বর রুল,
একটু আগে যেটা বলেছিলাম আপনাদেরকে সেটা হলো লেখক অথবা কবির নাম তারা যেভাবে লিখেছেন সেভাবেই লিখতে হবে, কারণ এটার কোনো ব্যত্যয় করা যাবে না। জসিমউদ্দিন খেয়াল করেন এভাবে লিখতে হবে। হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ খেয়াল করে দেখেন বানান ওনারা যেভাবে লিখেছেন সেভাবে। জীবনানন্দ দাশ খেয়াল করে দেখেন। শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন খেয়াল করে দেখেন এদের নামের বানানটা ওনারা যেভাবে লিখেছে আমরাও কি করব সেভাবেই লিখব, এটার কোনো ব্যত্যয় করা যাবে না। এরপরে 55 নাম্বার, কর্ম যদি বুঝায়, পেশা যদি বুঝায়, বস্তু, ইতর, প্রাণীবাচক অথবা তদ্ভব শব্দ অথবা বিধেয় শব্দ। আবারও বলছি, কর্ম বুঝালে, পেশা বুঝালে, বস্তু বুঝালে, ইতর প্রাণীবাচক অথবা তদ্ভব শব্দ অথবা বিধেয় শব্দ যদি বোঝায়, এই সবগুলোর জন্য আপনাকে কী করে দিতে হবে? রসইকার দিতে হবে। কিন্তু তৎসম শব্দে নারীবাচক যদি তৎসম শব্দ হয় এই ক্ষেত্রে আপনি কি দিতে পারবেন? দীর্ঘইকার দিতে পারবেন। যেমন চাচি, শাড়ি, ডাক্তারি, উকালতি, মুরগি, হরিণ, এগুলোতে সবসময় আপনি রসইকার দিলেন। কিন্তু সতী স্ত্রীবাচক, সতীন, অর্ধাঙ্গী, হৈমন্তী এগুলো স্ত্রীবাচক শব্দ, তৎসম শব্দ, যার কারণে আপনাকে কি দিতে হবে? এটিতে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। এরপরে 56, যেমন দেখেন বিসর্গ এর পরে যদি আপনি বিসর্গের পরে যদি ক থাকে, খ থাকে, প থাকে, খিউ থাকে, তালব স থাকে, দন্তের স থাকে, এই 6টি বর্ণ থাকলে, তারপরে কি থাকবে? বিসর্গটা বহাল থাকবে। যেমন ইতপূর্বে, ইতপূর্বের মধ্যে বিসর্গটা থেকে যাবে, মনকুণ্য বিসর্গ থেকে যাবে, উচ্চ স্বরে বিসর্গটা থেকে যাবে। আবারও বলছি, কোনো শব্দের পরে যদি মানে বিসর্গের পরে যদি আপনি ক দেখেন, খ দেখেন, প দেখেন, কিউ দেখেন, তালব স দেখেন অথবা দন্তের স ইত্যাদি বা এই 6টা বর্ণ থাকলে তারপরে আপনাকে কি দিতে হবে? বিসর্গ দিতে হবে এবং বিসর্গ রেখে দিতে হবে। 57, রেফের পরে একই বর্ণের কখনো ডাবল হবে না। যেমন কার্যালয়, এটা ভুল, আমরা লিখবো যে কার্যালয়, খেয়াল করে দেখেন জফলাটা হবে না। ধৈর্য, এটা ভুল, এটা হবে ধৈর্য। সৌন্দর্য, খেয়াল করে দেখেন এটা ভুল, এটা হবে যে সৌন্দর্য। এরপরে 58 নাম্বার রুল, আশীর্বাদ বা মঙ্গল সূচক, মানে কাউকে আপনি আশীর্বাদ করলেন অথবা মঙ্গল সূচক কোনো শব্দ দিলেন, এই ক্ষেত্রে আশীর্বাদ বা মঙ্গল কামনায় শীষ বানানে তখন আপনি মূর্ধন্য স দিতে পারবেন না, কারণ এখানে এই যে শীষ, আশিস, শুভাশিস, স্নেহাশিস, এখানে মূর্ধন্য স হবে না। এই শব্দগুলোতে দন্তের স লিখতে হবে। 59, যদি আপনি কোনো জায়গায় দেখেন বা কোনো বানানে যদি আপনি দেখেন যে কোনো বানানে যদি কোনো শব্দের বানানে যদি আপনি দন্তের সয়ের থ দেখেন, বাদ দেওয়ার পরেও যদি ওই শব্দটি অর্থপূর্ণ থাকে, কি পূর্ণ? অর্থপূর্ণ, তাহলে দন্তের সয়ের থ হবে। যেমন গৃহস্থ, এখান থেকে দন্তের সয়ের থ যদি বাদ দেন, গৃহ মূল শব্দ আছে, খেয়াল করে দেখেন, তখন আপনাকে দন্তের সয়ের থ দিতে হবে। মুখস্থ, খেয়াল করে দেখেন মুখ, এই যে মুখ যখন লিখবেন দন্তের সয়ের থ হবে, তখন এই যে আবার কোনো শব্দের বানানো যদি আপনি কি দেখেন দন্তের সয়ের থ বাদ দিলে ওই শব্দটির অর্থপূর্ণ না হয়, মানে আপনি কোনো অর্থ না পান, তাহলে এখানে দন্তের সয়ের থ হবে। আবারও বলছি, যদি কোনো শব্দ থেকে দন্তের সয়ের থ বাদ দিলে মূল শব্দ থেকে যায় বা অর্থপূর্ণ শব্দাংশ থেকে যায়, তাহলে দন্তের সয়ের থ দিবেন। আর অন্যান্য সকল ক্ষেত্রে যদি অর্থপূর্ণ শব্দ না আসে দন্তের সয়ে ত দিবেন। খেয়াল করে দেখেন দন্তের সয়ে ত। যেমন অভ্যস্ত, অভ্য কোনো শব্দ হয় না। বিপদগ্রস্ত, বিপদ যে বিপদগ্রহ কোনো শব্দ হয় না, যেমন গ্রস্ত দিলে তখন দন্তের সয়ে ত হবে। নেশাগ্রস্ত, এই যে নেশাগ্রস্ত, এখানে দন্তের সয়ে ত হবে। এই জন্য বলা হচ্ছে যে বাংলা বানানে যদি দন্তের সয়ে ত কোনো শব্দ থেকে যদি আপনি দন্তের সয়ে থ বাদ দেন, যদি অর্থপূর্ণ থাকে তাহলে দন্তের সয়ে ত হবে। যদি বা কোনো শব্দ থেকে এটা বাদ দেওয়ার পরে আপনি যদি দেখেন যে মূল বর্ণটা থেকে গেছে, তাহলে এখানে কোনো অর্থপূর্ণ শব্দ পাচ্ছেন না, তাহলে আপনি দন্তের সয়ে ত দিবেন। এরপরে যেটা আছে সেটা হলো 60 নাম্বার, এটা শেষ। যেমন দেখেন শব্দের শেষে অথবা মাঝে প্রাসঙ্গিক ক্ষেত্রে যদি আপনার কখনো মনে হয় অর্থের কি হবে? বৈপরীত্য হবে অথবা অর্থ পরিবর্তন হয়ে যাবে,
যেখানে আপনাকে কি দিতে হবে, অনুস্বর দিতে হবে। আবারও বলছি, শব্দের শেষে বা মাঝে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণত অনুস্বর হয়, যেমন রং, ঢং, পালং, গাং, বাংলা। এই বানানগুলোতে আপনি অনুস্বর রেখে দিবেন। কিন্তু অনুস্বরের সঙ্গে কোনো স্বর যুক্ত হলে তখন দেখবেন যে সেটি উমা ব্যবহার করতে হচ্ছে আপনার। যেমন বাঙালি, ব্যাঙের ছাতা রঙিন এবং ব্যাঙের ঘর, এই যখন যখন বলবেন তখন রঙের এই জাতীয় শব্দগুলো যখন বলবেন তখন আপনাকে অনুস্বর দিতে হবে। তো আজকে এতটুকু। আমাদের শর্টকাটের যে নিয়মগুলো দিয়েছি এগুলো দেখে আপনি যখন প্র্যাকটিস করবেন বোর্ড প্রশ্নের সাথে মিলাবেন। অনেকগুলো বানান আপনি নিয়ম না জানার পরেও আপনার অনেক কঠিন বানান আপনার কাছে সহজ হবে এবং আপনি বুঝতে পারবেন। তো এতটুকুই, ভালো থাকবেন।